একটা খয়েরি রঙের থ্রি পিস পরে আয়নার সামনে বসে আছি। মুখের আদলে হাত রেখে খুঁজলাম আমার মুখের সৌন্দর্য, কিন্তু সেটা বয়সের ছাপে ঢেকে গেছে অনেক আগেই। চোখের নিচে কালি জমেছে, মুখের ভাঁজগুলো স্পষ্ট। আর এই বয়সে কিনা আমি বিয়ের পিঁড়িতে বসবো, ভাবা যায়? লোকজন হাসবে আর বলবে, বুড়ি বয়সে শখ কত। এই কথাগুলো কতটা ধারালো হতে পারে তা আমি জানি। তবু আমি মেনে নিলাম। জীবনের কিছু মুহূর্ত থাকে যা না চাইলেও মেনে নিতে হয় আমাদের। আমাকে এই থ্রি পিসে দেখে মা একটু বকাবকি করলেন। বলল, এ রঙে তোকে মানায়নি একদম, একটু উজ্জ্বল কিছু পরতি। আমি মুচকি হেসেছি শুধু মায়ের কথায়। কারো বয়সের ছাপ কোনো রং ঢাকতে পারে না, কিন্তু মাকে কে বোঝাবে এই কথা। মা চলে গেলেন, সেই থেকে এখনো আমি আয়নার সামনে বসে আছি। বহুকাল হলো আয়না দেখা হয় না। আমার সেই বাঁকা চোখে কাজল দেওয়া হয় না, শুকনো ঠোঁটে দেওয়া হয় না লিপস্টিক, মুখে মাখা হয়নি কোনো দামি ব্র্যান্ডের চুনো। তবুও তো বেশ ছিলাম আমার এই সাদা সিধা জীবনকে নিয়ে। কি দরকার ছিল এত আয়োজন করে আমাকে মনে করিয়ে দেওয়ার? আমার জীবনের একটা অধ্যায় এখনো আমার পাওনা রয়েছে। কি হবে সেই অধ্যায়ে নাম লিখিয়ে, যাতে সুখের থেকে অবহেলা পেতে হবে বেশি? আমার এই ভাবনার মাঝে ড্রয়িং রুম থেকে শোরগোলের আওয়াজ ভেসে এলো। মনে হয় তারা এসে গেছে। আমার হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। মাথার উপর চলতে থাকা ফ্যানের আওয়াজটা অসহ্য লাগতে রইল। কপাল বেয়ে নেমেছে শীতল জল, তা মুছে আমি উঠে দাঁড়াতে চাইলে আমার পা দুটো শক্ত হয়ে রইল। এই বয়সে এসে কিনা সেই কিশোরী মেয়েটির মতো কোনো পুরুষের সামনে দাঁড়াবো, এই কথা ভাবতে কষ্ট যেন বুকটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। কেন আজ আমার এই নিয়তি? আমার ছোট্ট ঘরে আমি ছাড়া সব জিনিসগুলোর বয়স খুব কম। আমার বিলাসিতা পছন্দ নয়, তাই আমার ঘরে তেমন কিছুই নেই। যা আছে তা শুধুমাত্র প্রয়োজনের জন্য কেনা হয়েছে। খাটের এক কোণে আমি মাথা নিচু করে বসে আছি, আর আমার সামনে চেয়ারে বসে আছে একজন সুদর্শন যুবক। তাকে দেখলে কেউ বলবে না তার বয়স 38 চলছে। এবার ভাবছেন আমি কিভাবে জানলাম? সে নিজেই বলেছে। তার পরিবারে কজন আছে, সে কি করে এবং তার বয়স কত। আমি সব কিছু নীরবে শুনে হু হা উত্তর দিয়েছি। আমি একবারের জন্য তার দিকে তাকাইনি। তাকে যখন ভাই ঘরে নিয়ে এলো, এক পলক শুধু চোখে পড়ল তার চেহারা আদলখানায়। মানুষটা একটু বেশি সুন্দর। আচ্ছা, তাহলে তার ডিভোর্স কেন হলো? যতদূর শুনলাম ভালো চাকরিও করে, তাহলে কি সমস্যা? হুম, আপনি শুনতে পাচ্ছেন আমায়? হঠাৎ আমার তার কথায় খেয়াল ফিরল। নিজেকে স্বাভাবিক করে বললাম, জি। বলছি, আপনি আমায় শুনতে পারছেন? হুম। যদি শুনতেই পেয়ে থাকেন, তাহলে আপনার কিছু জানার নেই আমার বিষয়ে? না। কেন? আমি এবার সামান্য মুখটা উঁচু করে বললাম, যা জানার দরকার তা তো নিশ্চয়ই আমার ভাই জেনে নিয়েছে। আমার নতুন করে কিছু জানার নেই। আচ্ছা, আমাকে মোহন বলেছিল আপনি এমনটাই বলবেন আমায়, কিন্তু আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছে। আপনার মতো একজন শিক্ষিত মেয়ে এমনভাবে সব চুপচাপ মেনে নেবে, এটা আমি ভাবিনি। কিন্তু আমার ভাবনা তো মিথ্যা প্রমাণ হলো। এই বয়সে এসে বিয়ে করব, এটাই তো মানতে কষ্ট হচ্ছে। সেখানে আগ বাড়িয়ে কিছু জানতে চাওয়া বোকামি। কথাগুলো মনে মনে আওড়ালাম। মুখে বললাম, তেমন কিছু না, ঠিক আছে। বুঝতে পেরেছি আপনি নিজে থেকে কিছুই জানতে চাইবেন না। আমি বলছি, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম একটা মেয়েকে। তখন আমার বয়স 27 বছর।
এখনের মতো এত ভালো পজিশনে ছিলাম না, তবুও সুখে ছিলাম। দিন শেষে রাতে মায়ের হাতের রান্না যখন তৃপ্তি নিয়ে খেতাম, তখন খুব সুখ সুখ অনুভব হতো। লতা ছিল আমার এক কাজিনের রিলেটিভ। একটা পারিবারিক অনুষ্ঠানে আমার ওর সাথে দেখা, এরপর কথা, প্রেম, বিয়ে। কিন্তু বিয়ের আগে ওকে আমি যেমন দেখেছি, বিয়ের পরে বুঝতে পারলাম আসলে ও সেটা নয়। ওর চাহিদা ছিল আকাশ কুসুম, কিন্তু আমার পক্ষে তখন ওগুলো পূর্ণ করা প্রায় চাঁদ ছোঁয়ার মতো। তারপর আর কি, অশান্তি লেগেই থাকতো সংসারে। কাজ সেরে বাড়ি ফিরতে তার হাজার খানেক অভিযোগ। আমার মা ভালো না, আমার বোনেরা তাকে জ্বালায়, আর কত কি। একসময় সিদ্ধান্ত নিলাম ওকে নিয়ে আলাদা থাকবো, থাকলামও। কিন্তু এতে ওর সাহস আরও বেড়ে গেল। ফোনে অবৈধ সম্পর্ক তৈরি হলো কারোর সাথে। আমি চলে যেতেই শুরু হতো তাদের প্রেম আলাপ। তারপর একদিন আমার কাছে ধরা পড়ে গেল। সব জানাজানি হওয়ার পরেও ওর ভেতরে কোনো অনুশোচনা ছিল না। তবু আমি মেনে নিলাম, বয়স অল্প, একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে ওকে পেলাম না। পেলাম ওর রেখে যাওয়া চিঠি, যেখানে সে স্পষ্ট ভাষায় লিখেছিল আমার সাথে সে ভালো নেই। এরপর একদিন দুপুরে কলিং বেল বাজিয়ে একজন ডেলিভারি বয় এলো, হাতে কাগজ ধরিয়ে দিয়ে চলে গেল। হাতে নিয়ে কাগজ খুলে সেখানে আবিষ্কার করলাম ডিভোর্স পেপার। বেশ, তারপর আর কি, যা হবার তাই হলো। আমাদের 3 বছরের সংসার ছিল। আমি অনেক চেষ্টা করেছি ওকে নিজের করে রাখার, কিন্তু আমি ব্যর্থ। তারপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াতে ইচ্ছে করেনি। কিন্তু মা বোনদের জোরাজুরিতে আজ আপনার সামনে আমি। সত্যি কথা বলতে, প্রায়শই আপনার কথা আপনার ভাই আমাকে বলতো। আমার ভালোই লাগতো একজন মেয়ে যোদ্ধার গল্প শুনতে, কিন্তু কখনো ভাবিনি সেই মেয়েকে নিজের করে পাওয়ার মতো সৌভাগ্য আমার হবে। অবশ্য এখনও হয়নি, হবে যদি আপনি অনুমতি দেন, তবে হবে। আমার আপনাকে বেশ লেগেছে। আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদের পরিবার। আমাকে একটু ছ্যাঁচড়া আপনার মনে হতেই পারে, সব কথা কেমন গটগট করে বলে দিলাম। আসলে মোনা লজ্জা পাওয়ার বয়সটা আমি বহু আগে পার করে এসেছি। এই লজ্জার জন্যই একদিন কারো মিথ্যা অভিযোগ নিজের মাথায় তুলে নিয়েছিলাম। আজও সেই লজ্জা নিজের মাঝে রেখে আপনার মতো একজন মানুষকে হারাতে পারবো না। আমার যা বলার আমি বলে দিয়েছি। আপনাকে আমার ততটাই ভালো লেগেছে যতটা বিয়ের আগে একজন মেয়েকে লাগলে সংসার করা যায়। আরও একটি কারণ আছে, কিন্তু সেটা আমি আজ নয়, বিয়ের পর বলবো। মনে করছি আপনি সবটাই শুনেছেন, কারণ আমি বাচালের মতো যেভাবে কথা বলেছি, তাতে আমার মনে হয় শুধু আপনি না, আপনার ঘরে প্রতিটা দেওয়াল শুনেছে। আজ উঠি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানুষটা গটগট পায়ে চলে গেল। আমি শুধু অবাক হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। হঠাৎ করে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নিজের অজান্তে। মানুষটা সত্যি একটু আলাদা। কিরে, ওভাবে পাগলের মতো হাসছিস কেন? আমাকে হাসতে দেখে মা ঘরে ঢুকতে ঢুকতে বলল কথাটা। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এমনি। সেটা তো বুঝলাম, কিন্তু ছেলেকে কেমন দেখলি? আমার তো ছেলের পরিবারকে বেশ লেগেছে। তুই কি বলিস? আমি যদি না বলি, তোমরা কি শুনবে মা আমার কথা? তাহলে শুধু শুধু জিজ্ঞেস করছো কেন? তবুও বল কেমন লেগেছে। মা, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমার কোনো মতামত নেই। আবারও হেয়ালি করছিস? কোথায় হেয়ালি করছিস মা? তাহলে বল, সামনে আগাবো, তোমাদের যা খুশি। এই কথা বলেই আমি ছুটে ঘর থেকে বেরিয়ে গেলাম। কেমন যেন সেই 18-19 বছর মেয়েদের মতো লজ্জা লাগছে। আচ্ছা, অনুভূতি কি এমনই হয়?
খাপ ছাড়া বাঁধনহারা জলের মতো চলবে। এই গল্পের বাকি অংশগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন।